আচ্ছা, আমরা আজকে আলোচনা করব নত্যবিধান ও সত্যবিধান। এই শব্দগুলোর সঙ্গে হয়তো তোমরা পরিচিত। আগে শুনেছো এই নামগুলো, নত্যবিধান এবং সত্যবিধান? আচ্ছা, নত্যবিধান সত্যবিধান আসলে ইঙ্গিত করছে নগুলোকে। যেমন বাংলা বর্ণমালায় ন রয়েছে দুইটা, দন্ত ন এবং মূর্ধা ন। ঠিক একইভাবে সত্যতে স, তিনটা স বাংলা বর্ণমালায় আমরা পাই। একটা দন্ত স, একটা মূর্ধন্য স, আর একটা তালব্য স। এই যে স্বগুলো রয়েছে, এই স্বগুলোর মধ্যে কোনটা কোথায় ব্যবহৃত হয় সেটা নিয়েই আমরা বাংলা ভাষার সবচেয়ে বেশি সংশয়ে থাকি। কারণ এগুলো উচ্চারণে কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে গিয়ে শব্দে যদি একটার জায়গায় আরেকটা ব্যবহার করে ফেলি তাহলে অর্থগত পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ উচ্চারণে পার্থক্য না থাকলেও শব্দগত ব্যবহারগত দিক থেকে এদের পার্থক্য রয়েছে। ব্যবহারে একটার জায়গায় আরেকটা ব্যবহার করলে তাদের অর্থ পরিবর্তন হয় এবং ভাব প্রকাশে অসুবিধে হয়। বিশেষ করে আমাদের বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে বিবর্তনের মাধ্যমে এসেছে। নানা বিবর্তনের সময় পেরিয়ে একটা বাংলা, আধুনিক বাংলা ভাষা তৈরি হয়েছে। সংস্কৃত ভাষা থেকে সরাসরি আসেনি, এখানে আসতে গিয়ে তোমার প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ঠ এইভাবে সময়ের ব্যবধানে পরিবর্তনের মধ্যে দিয়ে একটা আধুনিক রূপ লাভ করেছে। অতএব সংস্কৃত ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় রয়েছে, আবার অনেক শব্দ বিবর্তিত হয়ে এসেছে, আবার কিছু শব্দ তোমার সংস্কৃত শব্দ থেকে সরাসরি তৈরি হয়েছে, নতুনভাবে তৈরি হয়েছে। সেখানে সংস্কৃতের এই বর্ণমালাগুলো বাংলা বর্ণমালাতে পুরোপুরি পরিত্যাগ করতে পারেনি। বাংলা বর্ণমালাতেও সংস্কৃতের বর্ণমালা অনুসারে নয়ের দুটা ব্যবহার ন দুটা রয়েছে, স তিনটা রয়েছে। এখন এখানে প্রশ্ন হলো, এই স এবং নগুলো কোথায় কিভাবে ব্যবহার হয়, কোথায় কিভাবে ব্যবহার হওয়ার যে নিয়ম নীতি, সেগুলোকেই আমরা বলছি বিধান। অর্থাৎ নত্ব বলতে এখানে ন, দন্তন্য এবং মূর্ধন্যর ব্যবহারের নিয়ম নীতিগুলোকে নত্যবিধান বলছি, আর দন্তস্ব মূর্ধন্যস্ব তালব্যস্য ব্যবহারের নিয়ম নীতিগুলোকে আমরা সত্য বিধান বলছি। যাতে শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোনো মানে সংশয় তৈরি না হয়, অর্থের পরিবর্তন না হয়, তার জন্য এই নিয়ম নীতিগুলো একটু হলেও বোঝা দরকার। মনে রাখবে, দন্তান্ন এবং মূর্ধান্যর মধ্যে এই মূর্ধান্যর ব্যবহার বাংলা ভাষায় প্রায় নাই বললেই চলে। আমরা সাধারণত উচ্চারণের ক্ষেত্রে দন্তন্যটাই ব্যবহার করে থাকি। বাঙালিরা তাদের মুখাকৃতি, বাকযন্ত্রের উচ্চারণের স্থান অনুসারে দন্তন্যকেই ব্যবহার করে থাকে, মূর্ধন্য ব্যবহার তেমন হয় না। কিন্তু সংস্কৃতের এমন কিছু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে তৎসম হিসেবে, সেই শব্দগুলোতে মূর্ধান্যর বদলে দন্তান্ন ব্যবহার করে দিলে তার অর্থগত পরিবর্তন হয়ে যায়। অতএব তৎসম শব্দগুলোতে আমরা মূর্ধান্যর বদলে দন্তান্ন ব্যবহার করতে পারি না, তখন আমাদের দন্তান্নর ব্যবহারটা এসেই যায়। সেই কারণে মূর্ধান্যকেও আমরা বাংলা বর্ণমালা থেকে তুলে দিতে পারি না। ঠিক একইভাবে যেমন তালব্যস্বর ব্যবহার খুবই সীমিত, এই দন্তস্ব এবং মূর্ধান্যস্বর ব্যবহার নিয়েই সবচেয়ে বেশি সংশয় প্রকাশ হয়ে থাকে। ঠিক একইভাবে তালব্যস্ব এবং মূর্ধান্যস্ব বাংলা ভাষায় ব্যবহার খুবই সীমিত, নাই বললেই চলে। বিশেষ করে দন্তস্বই ব্যবহার হয়ে থাকে। শব্দের শুরুতে যোগ দেওয়ার সময় সাধারণত তোমার তালব্যস্ব ব্যবহার হয়ে থাকে এবং বাকি সমস্ত জায়গায় দন্তস্ব ব্যবহার হয়। কিন্তু এমন কিছু তৎসম শব্দ রয়েছে যেগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় স্থান করে নিয়েছে। সেই শব্দগুলোতে মূর্ধন্যাস্যর বদলে যদি দন্তাস্য ব্যবহার করে দিই, সেখানে অর্থগত পরিবর্তন হয়ে যায়। অতএব আমরা সেখানে মূর্ধন্যাস্যর বদলে দন্তস্যকে
ব্যবহার করতে পারি না। সেই কোন কোন জায়গায় আমরা কোন স্বটাকে ব্যবহার করব তার জন্য সংস্কৃতের নিয়ম অনুসারে কতগুলো নীতি নির্ধারণ করা হয়েছে, সেগুলোকে আমরা সত্য বিধান বলছি। চলো প্রথমে আমরা নত্য বিধানকে একটু জানি। নত্য বিধান, আবারও বলছি, বাংলা যে বর্ণগুলো রয়েছে, বিশেষ করে বাংলার নিজস্ব শব্দ তদ্ভব শব্দে এই নত্য বিধানের নিয়ম খাটে না। নত্য বিধানের নিয়ম পুরোপুরি খাটবে তৎসম শব্দগুলোতে, অর্থাৎ তৎসম শব্দগুলো বা সংস্কৃত শব্দগুলোতে তার অর্থগত দিকটা ঠিক রাখার জন্যই নত্য বিধানের নিয়ম নীতি ব্যবহার করা হয়ে থাকে। আমরা প্রথম নিয়ম হিসাবে বলবো হ্রস্ব ঋ, র, মূর্ধন্য ষ। এই বর্ণগুলোর পরে যদি কোনো দন্ত ন উচ্চারণ হয় বা ন উচ্চারণ হয়, সেই নগুলো সাধারণত মূর্ধন্য হয়ে যাবে। সহজ নিয়ম, হ্রস্ব ঋ, র এবং মূর্ধন্য ষ যদি থাকে, তারপরে ন উচ্চারণ হয়, তাহলে সেই নটা মূর্ধন্য হিসেবে লিখতে হবে। এই নিয়মগুলো অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, বা শুদ্ধ কোনো শব্দে, আরেকটা উদাহরণ দিই, দাঁড়াও, যেমন 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 ঘৃণা, যেমন আমি ঘৃণা লিখেছি, ঘৃণা যে শব্দটার পরে যেমন ঘ যোগ র মানে রি আছে এখানে, রি, তারপরে ন উচ্চারণ হয়েছে, তারপরে আ উচ্চারণ হয়েছে। আমি বলতে চেয়েছি যেখানে হ্রস্ব ঋ, বৈষণ্য র এবং মূর্ধন্য ষ থাকবে, তারপরে যদি ন উচ্চারণ হয়, যেমন হ্রস্ব ঋর পরে ন উচ্চারণ হচ্ছে, এই নটা দন্তন্য হবে না, মূর্ধন্য হবে। অবশ্যই এটা মূর্ধন্য হবে। ঠিক একইভাবে যদি কোথাও বলা হয়ে থাকে এরকম দুটো শব্দ, ঘৃণা এবং ঘৃণা, কোনটা সঠিক, সহজে উত্তর হবে এটা সঠিক। কারণ আমরা জানি সংস্কৃত বা তৎসম শব্দের নিয়ম অনুসারে বা নত্যবিধানের নিয়ম অনুসারে হ্রস্ব ঋ, র এবং মূর্ধন্য স্বর পরে যে ন থাকে সেটা মূর্ধন্য হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? যেমন উদাহরণ হিসাবে আমরা আরেকটা বলতে পারি, যেমন যেমন কর্ণ, কয় দেব, কর্ণ যখন উচ্চারণ করছি, এখানে র দেখো, নয়ের আগে র থাকছে, এই রটা পরে যে ন উচ্চারণ হচ্ছে সেটা মূর্ধন্য হবে। ক্লিয়ার হয়েছে আশা করি নিয়মটা? বেশ, চলো দ্বিতীয় নিয়মে ঠিক একইভাবে হ্রস্ব ঋ, র এবং মূর্ধন্য ষ, এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে তৎসম শব্দে। এর ঠিক পরেই যদি দন্তন্য না থাকে, যদি হ্রস্ব ঋ, র, মূর্ধন্য ষ এবং দন্তন্য এর মাঝখানে কোনো স্বরবর্ণ থাকে, যেমন উদাহরণ হিসাবে আমি একটা টেনে দিই, স্বরবর্ণ বলতে বুঝাচ্ছি কৃপণ, রুগ্ন, আচ্ছা একটা ছোট্ট শব্দ দিই, রন। এই যে শব্দটা আছে, এখানে র আছে, র এর পরে অ আছে, অ এর পরে ন উচ্চারণ হচ্ছে, এটা নিয়ে কনফিউশন যে নটা আমি কি উচ্চারণ করব। ঠিক একইভাবে আগেরটাতে বলেছি র এর পরে যে ন থাকছে, এখানে বলছে হ্রস্ব ঋ, র, মূর্ধন্য ষ ঠিক পরে যদি দন্ত ন বা ন উচ্চারণে থাকে, সেখানে একটা স্বরবর্ণ উচ্চারণ হয়, কিংবা ক বর্গ, প বর্গ, অন্তর্য, বয়শূন্য র, আমি পিডিএফটাতে দিয়ে দিয়েছি যদিও, মূর্ধন্য ষ থাকে, তাহলে তার পরের যে নটা মূর্ধন্য হবে। ক বর্গ মানে ক খ গ ঘ ঙ পর্যন্ত, আর প বর্গ মানে হচ্ছে প ফ ব ভ ম, এবং অন্তর্য বাসিন্দ্র মূর্ধন্য ষ থাকতে পারে মাঝখানে, যদি মাঝখানে থাকে তবুও সেই নটা মূর্ধন্যই হবে। যেমন আরেকটা উচ্চারণ করতে পারি আমরা, রুখ,
রুগ্ন, হ্যাঁ রুগ্ন বলা যেতে পারে। আচ্ছা বলো তো, এই রুগ্ন আর এই রুগ্ন দুটার মধ্যে কোনটা রাইট হবে? আচ্ছা এটাও নিচে দিলাম, অসুবিধা নেই। কোনটা হবে? নিচেরটা। আচ্ছা তাহলে আমি বর্ণটা বিশ্লেষণ করে দেখি। র যোগ উ যোগ গ যোগ একটা ন, সাধারণত দন্তন্বয় দিলাম, পরে দেখছি। এটাও ঠিক একই হিসাবে, র উ গ, এটাও ন, দুটোই দন্তান্বয় আপাতত দিচ্ছি, দেখি কোনটাতে কি হয়। দেখো নিয়ম অনুসারে আমরা একটু আগেই বললাম হ্রস্বরি র মূর্ধন্য স পরে যদি ক বর্গ কিংবা স্বরবর্ণ বলেছি আগে, স্বরবর্ণ ক বর্গের কোনো বর্ণ, প বর্গের কোনো বর্ণ বা অন্তর্য বৈষণ্য র মূর্ধান্যস্য থাকে, তারপরে নটা মূর্ধান্য থাকবে। তাহলে সেই অনুসারে আমরা দেখি এখানে র এর পরে উ আছে, উ এর পরে গ আছে, একটা তো স্বরবর্ণ আছে, সঙ্গে গ আছে, গ মানে ক বর্ণ, ক বর্গ ক খ গ, এখান থেকে গ আছে। তাহলে আমরা এখানে সাধারণত মূর্ধান্য দেব নিয়ম অনুসারে। ঠিক একই হিসাবে র এবং উ আছে, গ আছে, এখানে দন্তান্ন, তাহলে হচ্ছে না। দেখো গয়ের সঙ্গে যুক্ত ন যখন দিচ্ছি, এটা গ যোগ ন হয়ে আছে, সরি গ যোগ দন্তন্য হয়ে আছে। আর যখন এভাবে গ আর এরকম করে দিচ্ছি, তখন এখানে গয় হসন্ত এবং মূর্ধান্য হয়ে আছে। তো এখানে বাংলা ভাষায় গয়ের সঙ্গে দন্তন্যর যুক্ত অক্ষর আছে, কিন্তু গয়ের সঙ্গে মূর্ধান্যর যুক্ত অক্ষর নেই, যুক্ত বর্ণ নেই। অতএব নিয়ম অনুসারে উত্তর হবে এটা, রূপ ন। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে আমরা যতটা দেখছি, হ্রস্বরি বয়সন্য র এবং মূর্ধান্যস্বর পরে ন সাধারণত মূর্ধান্যই হবে। সব সময় বলছি ওই শব্দটাকে তৎসম শব্দ হতে হবে, তৎসম শব্দের উপরেই আমরা এই নিয়মগুলো প্রয়োগ করতে পারবো, নচেত অন্য কোনো শব্দে প্রয়োগ করতে পারবো না। তৎসম শব্দের উপরেই নত্যবিধানের মূর্ধান্য কোথায় দন্তান্ন কোথায় সেটা ব্যবহার হবে। তাহলে আমরা দেখলাম হ্রস্বরি বৈষণ্য র এবং মূর্ধান্য স্বর পরে যে ন হবে সেটা মূর্ধান্যই হবে। ঠিক একইভাবে স্বরবর্ণ কবর্গ পবর্গ কিংবা অন্তর্য বৈষণ্য র মূর্ধান্যস্য যে কোনো বর্ণ থাকলেও সেখানকার নটা মূর্ধান্যই থাকবে, বাকি সব জায়গায় দন্তান্যই থাকবে। কিন্তু এই নিয়মে একটু ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে সমাসবদ্ধ পদগুলোতে এই নিয়ম খাটবে না। কোথায়? সমাসবদ্ধ পদগুলো। সমাসবদ্ধ পদ সাধারণত এক পদকে বলা হচ্ছে, মানে অনেক পদকে একসঙ্গে মিলে মিলিত রূপ। যেমন আমরা যদি ব্যবহার করি দুর্নাম, দুর্নাম, এই যে দুর্নাম শব্দটা ব্যবহার করছি, দূর রটা রয়েছে এখানে, র এর পরে নটা রয়েছে, এটা মূর্ধান্য হওয়া উচিত নিয়ম অনুসারে, কিন্তু এখানে শব্দটি সমাসবদ্ধ হওয়ার কারণে দন্তন্যই থেকে গিয়েছে। অতএব হ্রস্বরি হ্রস্বরি র এবং মূর্ধান্য স থাকা সত্ত্বেও যদি সেটা সমাসবদ্ধ বা একপদ হয়, তাহলে তার নয়ের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দন্তন্যই থেকে যায়, মূর্ধান্য হয় না। ওকে, যেমন আরেকটা যদি উদাহরণ দেই আমরা, উদাহরণ হিসাবে বলা যেতে পারে পরান্ন, পরের অন্য পরান্ন, রয়ের পরে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ থাকলেও ন সাধারণত মূর্ধান্য হয়ে থাকে, আমরা একটু আগে নিয়ম পড়েছি, কিন্তু এটা যেহেতু সমাসবদ্ধ পদ, অতএব এখানে দন্তন্যই হবে, মূর্ধান্য হবে না। ক্লিয়ার হয়েছে? শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, খুবই সহজ কতগুলো রয়েছে।
বলো তো এগুলো কি লিখলাম? এগুলোর নাম কি? গুড, উপসর্গ। ঠিক, উপসর্গ। আমি বলেছিলাম যে উপসর্গ সংস্কৃতে 20টা রয়েছে। পড়া, অপ, অনু, নির, সম, অতি, অপি, অভি, এরকম আমি 20টা উপসর্গের কথা বলেছি। এই উপসর্গগুলো বিশেষ করে এই চারটা, যে চারটা লিখেছি, প্র, পড়া, পূর্ব, অপর, এই চারটি উপসর্গের পর যদি অহ, অহ মানে কি বলতো? দিন, গুড। এই যে হয়ের সঙ্গে ন আছে, এই হয়ের সঙ্গে নটা আসলে কি হ যোগ দন্তন্য আছে, না হ যোগ মূর্ধান্য আছে? কোনটা আছে বলো, বলো তো? দন্তন্য আছে। আচ্ছা, এখানে দন্তন্য আছে। বেশ, মনে রাখবে, যদি তোমার এই রকমটা হয়ে যায়, হয়ের উপরে চিহ্নটা হয়, যেমন চিহ্নটা আমি এখানে দিয়েছি, এটা হয় দন্তন্য হয়। আর যদি হয়ের নিচে নটা এসে যায়, তাহলে এটা মূর্ধান্য হবে। ওকে, তাহলে আমরা দেখলাম এখানে অহ মানে দিন, এটা এই শব্দটা লিখি, এটাও সংস্কৃত তৎসম শব্দ। এই শব্দের সঙ্গে তার আগে যদি উপসর্গ যুক্ত হয়ে নতুন কোনো শব্দ তৈরি করে, তাহলে আমরা তাকে তৈরি করব এরকম করে, প্র অন্ন মানে প্রহন্ন বা প্রাণ্য, এরকম করে পয়র ফলা আকার হয় ন। তাহলে আমরা এই নটা দিতে পারলাম না, তাহলে আমাদের নটা নিচে দিতে লাগবে, অতএব এইটা শুদ্ধ হবে। ঠিক একইভাবে পরান্ন, পরান্ন, তাহলে পরান্ন একইভাবে হবে প আ হয় ন, এই নিচে দিলাম। এটা মূর্ধান্য হওয়ার মূল কারণ হলো, হ্যাঁ একটু পরে ফোন করেছিল, হয় নিচে রয়েছে মানে এটা মূর্ধান্য হয়ে গেল। কেন মূর্ধান্য হলো? যে আসলে এটা উপসর্গ যুক্ত হয়ে গেছে। যে উপসর্গগুলো এখানে যুক্ত হবে, এই চারটা বিশেষ করে প্র, পরা, পূর্ব এবং অপর, এখানে অহের, হয়ের নটার পরিবর্তন হবে, অর্থাৎ দন্তন্যর পরিবর্তে মূর্ধান্য হবে। তাহলে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়ের সময়ও এই নিয়মগুলো কাজে দেবে। যেমন পূর্ব দিয়ে যদি করি, অহ যোগ করে দিয়ে পূর্বাহ্ন, পূর্বাহ্ন, একদম নিচে হটা হলো। ঠিক একইভাবে তোমার অপর দিয়ে অপরাহ্ন, অপরাহ্ন। ওকে, বোঝা গেছে তাহলে এখানে দন্তন্য কিভাবে মধ্যাহ্নতে পরিণত হচ্ছে, এই উপসর্গগুলোর কারণে। তাহলে আমরা নিয়ম হিসাবে বলতে পারি, পূর্বে যদি প্র, পরা, পূর্ব এবং অপর, এই চারটি শব্দের পরে যদি অহ থাকে, বা অহ দিয়ে যদি কোনো নতুন শব্দ তৈরি করা হয়, তাহলে অহের দন্তন্যটা মধ্যাহ্নতে পরিণত হয় বা মধ্যাহ্নতে লিখতে হয়। ওকে, এইখানে যদি আমরা আরও কতগুলো শব্দ ব্যবহার করি, যেমন মধ্যাহ্ন। ইয়েস, মধ্যাহ্ন যখন ব্যবহার করি, তখন কিন্তু আমরা দেখো এখানে এই চারটা উপসর্গের মধ্যে কোনো উপসর্গ এখানে নাই, অতএব আমরা এখানে দন্তন্যই ব্যবহার করব। দন্তন্য চিহ্নটা এভাবে মধ্যাহ্ন। তাহলে এখানে আমরা যদি এরকম করে লিখি মধ্যাহ্ন, এটা উচ্চারণ একই রকম হচ্ছে, তাহলে এটা ভুল হবে, এটা অশুদ্ধ এবং এটা শুদ্ধ। ঠিক একইভাবে আরেকটা শব্দ যেমন বলতে বলি, রাত্রিবেলা শব্দটা ব্যবহার করি সায়াহ্ন। সায়াহ্ন, ঠিক সায়াহ্ন, ঠিক একইভাবে এখানে পড়া, পূর্ব অপর কোনো উপসর্গই নেই, অতএব এখানে হয় দন্তন্য হবে। যদি হয় নিচে দিই, তাহলে এটা ভুল হয়ে যাবে। ওকে, আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। বলো।
উপসর্গ সব উপসর্গ থাকলে হবে না, অত্যন্ত পক্ষে এই 4টা উপসর্গ থাকতে লাগবে: প্র, পরা, পূর্ব, অপর। এই 4টা উপসর্গের পরে অহ যদি থাকে তাহলে অহের দন্তন্যটা মূর্ধন্যয় পরিণত হবে। ওকে, এই উপসর্গগুলোর বাইরে অন্য কিছু যদি থাকে তাহলে দন্তন্যই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? বেশ, চলো তারপরে ট বর্গ। বলো তো ট বর্গ বলতে কোন বর্ণগুলো? ঠিক 5টা বর্ণ: ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই যে 5টা বর্ণ আছে, এই 5টা বর্ণের সঙ্গে যুক্ত তৎসম শব্দগুলো 9টা সাধারণত মূর্ধন্যই হবে। যেমন আমি যদি একটা শব্দ বলি কুণ্ঠা, কুণ্ঠা শব্দটা এখানে যে 9টা ব্যবহার করেছি, এটা 9টা লিখতে গেলে একটু কায়দার প্রয়োজন আছে। ঠিক এরকম লিখতে লাগে, তবেই চিহ্নটা বোঝা যাবে যে এটা আসলে মূর্ধন্য হয়েছে। ওকে, আর এইভাবে যে এরকম লিখছি আমি, এটা দন্তন্য হয়ে গিয়েছে। এভাবে লিখলে সাধারণত ভুল হয়, কিন্তু আমরা আমাদের হস্তাক্ষরের ক্ষেত্রে এতটা মানে শেপ আনতে পারি না, এই কারণে কোনো কোনো ক্ষেত্রে সেই ভুলটা ধরা হয় না। কিন্তু কোনো শুদ্ধ অশুদ্ধে যদি এইভাবে থাকে আর এভাবেও থাকে, তাহলে ধরে নেবে এটা হচ্ছে মূর্ধন্য, এটা হচ্ছে দন্তান্ন। একটু সচেতনভাবে দেখার চেষ্টা করবে। যেমন একইভাবে ব্যবহার করি যদি কণ্টক, ঠিক একইভাবে এইখানে যদি একেবারে লাগিয়ে দেওয়া থাকে তাহলে এটা দন্তান্ন হয়ে যাবে। আবার যদি একটু এরকম করে ঘুরিয়ে, সরি, ক কণ্টক ব্যবহার করি, এখানে মাত্রাটা যুক্ত না থাকে, তাহলে এটা বুঝতে হবে এখানে মূর্ধন্য যুক্ত হয়েছে। কেন মূর্ধন্য যুক্ত হয়ে আছে? যে এখানে ট বর্গ রয়েছে। আমরা জানি ট বর্গে তৎসম শব্দে সাধারণত 9টা মূর্ধন্য হয়। ট বর্গে তৎসম শব্দে 9 মূর্ধন্য হয়। একইভাবে আরেকটা উদাহরণ দিতে পারি, একটু বড় ছোটই দিই, গণ্ড। গণ্ডে যদি এরকম একটা শব্দ দিই গণ্ড, আর একটা এরকম শব্দ দিলাম গণ্ড, দুটার মধ্যে কোনটা রাইট হবে? ঠিক, কারণ ট বর্গের ড রয়েছে এখানে, এখানে মূর্ধন্য হবে। দন্তান্ন এবং মূর্ধন্যর মধ্যে তফাৎ এটাই, সবচেয়ে বড় পার্থক্য। দন্তান্নর পূর্ণমাত্রা থাকে আর মূর্ধন্যের অর্ধমাত্রা থাকে। ওকে, বেশ, আর একটা প্রচলিত নিয়ম বলি, তদ্ভব দেশি। তদ্ভব মানে বলেছি তদ্ভব, তদ্ভব দেশি এবং বিদেশি তৎসম। আমি সবসময় এই নিয়মগুলো আলোচনার ক্ষেত্রে বলে চলেছি যে তৎসম শব্দের ক্ষেত্রেই নয়, অর্থাৎ নত্ব বিধান রীতি খাটে। তদ্ভব দেশি বিদেশি অন্য কোনো জাতীয় শব্দগুলোর মধ্যে তেমন খাটে না। তাহলে আমরা দেখছি এই তৎসম শব্দে নত্যবিধান খাটবে, তদ্ভব শব্দে এগুলোতে না খাটলে তাহলে কি ন হবে? সাধারণত দন্তন্যই হবে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সরলীকরণেও বা বানান বিধানেও নকেই প্রিফারেন্স দেওয়া হয়েছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেমন আমি যদি লিখি অগ্রায়ণ, বানানটা ঘ দিয়ে হয় না গ দিয়ে হয়? অগ্রায়ণ, অঘ্রায়ণ, কোনটা হয়? অগ্রায়ণ, অঘ্রায়ণ, এরকম হয় না? অঘ্রায়ণ, এই বানানটা ঠিক আছে তো? অঘ্রায়ণ, ঘয়ের রফলা হয় না গয়ের রফলা, কোনটা? আকারটা হবে না, না? ঠিক আছে, গুড। আচ্ছা, অগ্রহায়ণ, ঠিক ঠিক, গুড। এই অগ্রহায়ণ থেকে এসেছে অঘ্রায়ণ, অঘ্রাণ। এই এই শব্দটা এসেছে, এটা তৎসম শব্দ, এটা আমাদের তদ্ভব শব্দ, মানে এইটা থেকে জাত হয়ে বেরিয়েছে।
তাহলে আমরা দেখলাম তৎসম শব্দে যে নটা ব্যবহার করেছি, এই নটা মূর্ধন্য দিয়েছি। হায়ন আয়ন কিভাবে এসেছে একটু পরে অবশ্য বলবো। এই জায়গা থেকে যখন তদ্ভব শব্দে পরিণত হয়েছে তখন আমরা ন দন্ত ন ব্যবহার করেছি। অতএব মনে রাখতে হবে তৎসম শব্দের বাইরে তদ্ভব এবং দেশি বিদেশি শব্দগুলোতে সবসময় দন্তন্য হবে। যেমন আরেকটা যদি ব্যবহার করি স্বর্ণ, স্বর্ণর এটা বুঝেছি রয়ের পরে মূর্ধন্য হবেই। এটা স্বর্ণ থেকে যখন আমরা সোনা করি মূর্ধন্য দিয়ে লিখি না, আমরা কিন্তু দন্তান্ন দিয়েই লিখি। ওকে, এটাও তদ্ভব শব্দে পরিণত হয়েছে। তো বিদেশি শব্দ যখন আমরা ব্যবহার করব, বিদেশি শব্দ যেমন একটা যে কোনো শব্দের আক্ষরিক বানান লিখলাম, যেমন ইস্টার্ন। দেখো ইস্টার্ন যখন লিখছি তখন এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে রয়ের পরে নটা রয়েছে, এটা মূর্ধন্য হওয়া উচিত, কিন্তু এটা বিদেশি শব্দ হওয়ার কারণে দন্তান্নই লিখেছি। ওকে, এটা মনে রাখবে। তাহলে তদ্ভব দেশি বিদেশি শব্দের নগুলোতে সাধারণত দন্তান্নই ব্যবহার হয়, মূর্ধন্য নয়। পিডিএফটাতে আরও একটা নিয়ম লিখে দিয়েছি, নিয়ম নয়, এটা স্বাভাবিক। এই শব্দগুলো কোনো নিয়ম খাটে না, এই শব্দগুলো যেমন আছে তেমনই ব্যবহার করতে হয়, এটা স্বাভাবিকভাবেই দন্ত মূর্ধন্যই ব্যবহার হয়ে থাকে। ওখানে অনেক কয়েকটা শব্দ দেখবে কবিতার আকারে আমি লিখে দিয়েছি, ঠিক ওইভাবে পড়েও রাখতে পারো। এটা বামনদেবের বইতেও কবিতার আকারেও তুলে দেওয়া আছে, সেখানে অনেক কয়েকটা শব্দ ব্যবহার করা রয়েছে। পুণ্য, বাণ, রামায়ণ, এই যে শব্দগুলো রয়েছে তোমরা অল্প একটু দেখে নেবে। অনু, মণিকা, মাণিক্য, অন্য কতগুলো শব্দ বলছি আমি। গণিত, কোনা, কঙ্কন, কিঙ্কিনি, শান, বান, ফনা, শন, কোন, বাণী, কোনা, পানিনি, চাণক্য, বেনি, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আসলে কোনো নিয়মের মানে নিয়ম নীতিতে খাটে না। এগুলো সংস্কৃত শব্দ যেরকম এসেছে তেমনই বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, অতএব তার নয়ের কোনো পরিবর্তন করা উচিত না। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, একটু আগে হয়তো স্ক্রিনে লিখেছি রামায়ণ, রামায়ণ দন্তান্ন, তারপরে রসায়ন এবং রসায়ন। দেখো এখানে আমরা মনে করি রামায়ণ এটা রাইট, এটা ভুল। তাহলে রসায়নে এটা রাইট হওয়া দরকার, এটা ভুল হওয়া দরকার, হয় কি না? কারণ এখানে অন দিয়ে মধ্যাহ্ন রয়েছে, এখানে অন দিয়ে মধ্যাহ্ন রয়েছে, এটা ঠিক আছে কি না? নিয়ম অনুসারে রামায়ণ যদি এটা রাইট হয়, রসায়ন এটা রাইট হতে হবেই, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে কি না? বেশ, এখানে দেখো এটা একটু বিশ্লেষণ করে দেখি, তারপরে নিয়মে যাই। রামায়ণ, বাকি সব লিখলাম না, রা, রামা, তারপরে আয়ন, আয়ন এরকম রয়েছে। এখানেও বাকিটা লিখলাম না, আয়ন রয়েছে শেষের দিকে। অর্থাৎ আয়নের যখন শেষ অংশটাকে বিশ্লেষণ করছি, আ যোগ অন্তস্থ যোগ অ যোগ ন যোগ অ এরকম করে রয়েছে। ঠিক একইভাবে সায়নের যখন করছি, এখানেও আয়নে আ একই রকম রয়েছে, ন যোগ অ। এই যে বর্ণগুলো আছে, বর্ণগুলোর আগে দেখো প্রথমটাতে দন্তান্নর বদলে মূর্ধন্য হয়েছে, আর দ্বিতীয়টাতে মূর্ধন্যর বদলে নাকি দন্তান্ন হবে, রাইট হওয়া দরকার। এটা কেন দরকার সেটা আমরা আলোচনা করি। যে র এবং ন, র এবং নয়ের মাঝখানে কি কি রয়েছে? এখানে একটা অন্তস্থ রয়েছে, আমরা প্রথম নিয়মে পড়েছি। প্রথম নিয়মে কি হ্রস্বরি বৈশিন্য র, হ্রস্বরি বৈশিন্য র, মূর্ধন্য স, এগুলোর সঙ্গে
স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, অন্তর্জ বৈষণ্যর, এরকম বলেছিলাম না? অন্তর্জ বৈষণ্যর মূর্ধন্যস্ব থাকলে ওটার পরের নটা কি হয়ে যাবে? মূর্ধন্য হবে। ঠিক একইভাবে রয়ের সঙ্গে এখানে যে মূর্ধন্যটা মানে রয়ের সঙ্গে নটা রয়েছে, এখানে অন্তস্থ রয়েছে, রয়ের সঙ্গে এখানে অন্তস্থ রয়েছে একইভাবে, কিন্তু তার আগের যে বর্ণটা এখানে ম রয়েছে, এখানে তার আগের বর্ণটা দন্তস্ব রয়েছে। মনোযোগ দিয়ে দেখো, অন্তস্থ রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, অতএব মূর্ধন্য হওয়া দরকার। কিন্তু তার আগের বর্ণটা এখানে দন্তস্ব রয়েছে, আর এখানে ম রয়েছে। ম রয়েছে মানে প বর্গের ম রয়েছে, প ফ ব ভ ম, ম রয়েছে। কিন্তু অন্য কোনো জায়গায় নিয়মে দন্তস্ব পাওয়া যায় না, ক বর্গেও পাওয়া যায় না, প বর্গেও পাওয়া যায় না, কিংবা দন্তস্বটা কোনো স্বরবর্ণও না। তাহলে আমাদের এখানে নিয়মটাতে খাটছে না, অতএব এটা উত্তর, এটা মানে এটা রাইট হবে না, এখানে রাইট হবে দন্তন্য দিয়ে। অর্থাৎ যদি বর্ণ বেশি থাকে, তার আগে অন্তস্থ থাকা সত্ত্বেও একটা প বর্গ বা ক বর্গ বা স্বরবর্ণ বেশি থাকে, তাহলে আমরা পরের নটা মূর্ধন্য হিসাবেই লিখব। কিন্তু যদি কোনো বর্গেরই বর্ণ আগে না থাকে, তাহলে সেটা মূর্ধন্য না লিখে দন্তান্যই লিখব। ক্লিয়ার হয়েছে? তাহলে উত্তর হিসাবে আমরা পেলাম রামায়ণের সঠিক হবে রামায়ণ এটা, আর রসায়নের র সা অন দন্তান্নটা, এটা রাইট, দুটা রাইট হবে। ক্লিয়ার হয়েছে? বেশ, চলো আমি আরো দুটা শব্দ বলছি। এটা একটা কর্ণ, আর একটা দিলাম কর্নেল, এদিকে দিলাম কর্ণ, এদিকে ঠিক একইভাবে দিলাম কর্নেল। হুম, এই দুইটা শব্দের মধ্যে কোনটা সঠিক হবে? বলো, কেউ উত্তর দাও। আচ্ছা, আর এটাতে? ন দন্তন্য না মূর্ধন্য? দন্তন্য। বেশ, দেখো, আমরা নিয়ম অনুসারে জানি যে এটা একটা তৎসম শব্দ। তৎসম শব্দ হলে অবশ্যই রয়ের পরে নটা হবেই, মূর্ধন্য হবে, অতএব এটা রাইট হবে। ঠিক একইভাবে কর্নেল যখন শব্দটা করছি, এটা যেমন তৎসম শব্দ হয়েছে বা সংস্কৃত শব্দ, ঠিক তেমনি এটা তৎসম শব্দ নয়, এটা একটা ইংরেজি শব্দ। আমরা জানি তৎসম শব্দের বাইরে বিদেশি, দেশি বিদেশি যে শব্দগুলো রয়েছে, সেগুলোতে মূর্ধন্য হবে না, র থাকলেও মূর্ধন্য হবে না, সেখানে দন্তন্যই হবে। কারণ বাংলা ভাষায় মূর্ধন্যর ব্যবহার তেমনটা নেই, নাই বললেই চলে। দন্ত সব শব্দে দন্তন্যই ব্যবহার হয়ে থাকে। নতুন নিত্য নতুন যত শব্দ বাংলায় বর্তমানে প্রবেশ করবে সংস্কৃত ছাড়া, সবগুলো ন উচ্চারণে দন্তন্যই হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আরেকটা উত্তর দাও দেখি। আমি যদি বলি লণ্ঠন, আচ্ছা, লণ্ঠন, আর দিলাম লুণ্ঠন। হুম, ঠিক আছে, লুণ্ঠন, ঠটা এইভাবেই লিখলাম। হুম, এই দুইটা শব্দ আদৌ কি সঠিক? আমি যে লিখলাম, এটাও মূর্ধন্য দিয়েই লিখেছি, এটাও মূর্ধন্য দিয়েই লিখেছি, দুটোই কি সঠিক? হুম, একটাও ঠিক মনে হচ্ছে না। আচ্ছা, এটা বলে দিই, লুণ্ঠন লুট থেকে লুণ্ঠন এসেছে, লুট করে আসে, লুট করা। তো এটা তৎসম শব্দ, এটা সঠিক হবে। আর লণ্ঠন সাধারণত ল্যান্টেন থেকে এসেছে, ইংরেজি শব্দ, তাহলে এটা বিদেশি শব্দ হয়ে গেল। সেই বিদেশি শব্দের ঠত মূর্ধন্য হিসাবে ব্যবহার হচ্ছে না এখানে, তাহলে
দন্তান্ন হিসেবে পূর্ণ মাত্রা হিসেবে ব্যবহার হবে, তাই না? লণ্ঠন, আর এটা তৎসম হিসাবে ব্যবহার হচ্ছে জন্য মূর্ধন্য বা অর্ধমাত্রা হিসেবে ব্যবহার হয়ে থাকবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? বেশ, লাস্ট একটা নিয়ম বলছি। লাস্ট নিয়মে যে একক শব্দ তোমরা জানো, একক শব্দ মানে হচ্ছে সংক্ষিপ্ত, মানে এক ঝোঁকে উচ্চারণ করা হচ্ছে যে শব্দগুলো, এক ঝোঁকে উচ্চারণ করা হিসাবে আমি যদি বলি এক ঝোঁকে কণ্ঠ, কণ্ঠ একযোগে উচ্চারণ করছি। এই একক শব্দ, এই একক শব্দের যদি আমরা মূর্ধন্য ষ দেখি ব্যবহার হয়েছে, এই মূর্ধন্য ষটার পরে যদি কোনো ন থাকে, সেই নটা মূর্ধন্য হিসেবেই ব্যবহার করতে হবে। যেমন উদাহরণ হিসাবে আমরা ব্যবহার করতে পারি উষ্ণ, ইয়েস, উষ্ণ। এই যে মূর্ধন্যস্বর উপরে পিঠে যে বোঝাটা দিচ্ছি, এই বোঝাটা সাধারণত ইও না বলে আমরা মূর্ধন্য হিসাবে উচ্চারণ করি, যেমন আমরা করি কৃষ্ণ, তাই না? এই একক শব্দের স এর উচ্চারণের পরে ন উচ্চারণ যদি হয়, সেটা মূর্ধন্যই হবে। এটুকু মনে রাখবে। এই ধরনের শব্দগুলোই আসে, এগুলো নত্যবিধান সত্যবিধান অনুসারে আসবে না, আসলে শুদ্ধ ও শুদ্ধির দিক থেকেই আসতে পারে। বেশ, চলো আমরা এখন সত্যবিধান সম্পর্কে জানি। নত্যবিধান যে কয়েকটা বলেছি সেইগুলোই ইম্পর্টেন্ট এবং এর বাইরে সাধারণত নাই। সত্যবিধান বলতে বলেছি তিনটা স আছে, দন্তাস্ব, মূর্ধন্যস্ব এবং তালব্যস্য। অর্থাৎ দন্তস্ব কোন কোন জায়গায় মূর্ধন্যস্ব হয়, যে নিয়ম বা বিধানের দ্বারা জানা যায়, তাকে আমরা সত্যবিধান বলতে পারি। কারণ স্বটাকে তেমনভাবে এই বিধানে ধরা হয় না। একটু আগে বলেছি স এর ব্যবহার একেবারেই সীমিত, সেটা ততটা ভাষার প্রয়োগ বা ব্যবহারে তেমন সমস্যার সৃষ্টি হয় না। এখনো বলছি, এই বিধি, এই নিয়ম সংস্কৃত ব্যাকরণ থেকেই নেওয়া হয়েছে, সংস্কৃত শব্দের কারণে, সংস্কৃত শব্দকে অপরিবর্তিত রাখার জন্যই, যাতে অর্থের পরিবর্তন না হয়, তার জন্যই এই নিয়ম নীতি নেওয়া হয়েছে বাংলা ভাষায়। যেমন উদাহরণ হিসাবে আমি যদি বলি, দুটা শব্দ পরিষ্কার এরকম করে লিখলাম, আর একটা পরিষ্কার লিখলাম মূর্ধন্যস্ব কয় আকার। এই যে দুটো তালব্য তো হবেই না, কারণ এটা আসেই না, সেই হিসাবে লেখাও যায় না। এই দুইটা শব্দের মধ্যে কোনটা শুদ্ধ হবে? নিচেরটা। নিচেরটা। নিচেরটা কেন হলো, তার একটা সূত্র সংস্কৃত নিয়মে সত্যবিধানে বলে দিয়েছে। দেখো, অ এবং আ, এই যে কার, অ ও আ কার বাদে ভিন্ন যদি স্বরবর্ণের পরে ক কিংবা র থাকে, তার পরের যে স, সেটা মূর্ধন্যস্ব হয়ে যায়। যেমন এখানে আমরা দেখি পরিষ্কার, পরি একটা উপসর্গ, সেখানে রটা আছে, রয়ের পরে একটা স উচ্চারণ হয়েছে। আমরা জানি নিয়মে কি বললাম, অকার বা আকার ভিন্ন, এই দুইটা কার চিহ্ন ছাড়া, এই দুইটা কার চিহ্ন ছাড়া অন্য কোনো যদি স্বরবর্ণ থাকে, তারপরে তার সঙ্গে যদি ক বা র থাকে, তাহলে সটা মূর্ধন্যস্ব হয়। যেমন পরি উচ্চারণের সময় র এর পরে তোমার হ্রস্বই হয়েছে, অতএব অ বা আ নেই এখানে, অ বা আ কার ভিন্ন ই কার রয়েছে, অতএব পরের শটা মূর্ধন্যস্ব হবেই। অতএব শুদ্ধ হলো পরিষ্কার, মূর্ধন্যস্ব কয় আকার। ক্লিয়ার হয়েছে?
ঠিক একইভাবে আমরা দিতে পারি। বেশ, দুর্বি সহ, দুর্বি আমরা বুঝতে পারছি এখানে দুর্বি রয়ের আগে হ্রস্ব এর কার রয়েছে, অ বা আ নেই, অতএব এখানে শটা লিখতে গেলে মূর্ধন্য শয় লিখতে হবে। যদি আমরা দন্ত স লিখি তাহলে সেটা ভুল হবে। ওকে, তাহলে আমরা নিয়মে দেখলাম অ বা আকার ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ যদি থাকে তার সঙ্গে ক বা র তার পূর্বে ক বা র উচ্চারণ হয় তখন শটা মূর্ধন্যস্বই হয়ে যায়। যদিও খুব সহজ। এখানেও ঠিক একইভাবে হ্রস্বই মূর্ধন্য স বা র এগুলোর পরে স মূর্ধন্য স হয়। যেমন ঋষিকেশ, ঋক, ঋষি যদি উচ্চারণ করি, হ্রস্বরির পরে অন্য স্বরবর্ণ রয়েছে এবং মূর্ধন্য স হয়েছে। এই বর্ণগুলোর পরেও স উচ্চারণ সাধারণত মূর্ধন্য স হয়ে থাকে। আচ্ছা, খুব সহজভাবে আরেকটা শ্যাত, শ্যাত একটা সংস্কৃত প্রত্যয়। শ্যাত সংস্কৃত প্রত্যয় হলে আমরা জানি শ্যাত শব্দটার শেষে যুক্ত হবে। যেমন যুক্ত করে যদি দিই ভূমি, ভূমি যদি করে দিই, এটা পতন অর্থে সাধারণত বোঝানো হয়ে থাকে। তাহলে একটা নতুন শব্দ তৈরি হলো ভূমিশ্যাত। এই যে শ্যাত যুক্ত বা শ্যাত প্রত্যয় যুক্ত যে শব্দটা তৈরি হবে, সেই শ্যাত প্রত্যয় যুক্ত শব্দটার দন্তস্বটা বা প্রত্যয়ের দন্তস্বটা দন্তস্বয় থেকে যাবে। এখানে সংস্কৃত শব্দ হওয়া সত্ত্বেও বা তৎসম শব্দ হওয়া সত্ত্বেও মূর্ধন্য স হবে না, এটা দন্তস্বয় থেকে যাবে। শ্যাত ট বর্গ যে রয়েছে ট ঠ ড ঢ মূর্ধন্য পর্যন্ত ট বর্গের সঙ্গে যুক্ত তৎসম শব্দগুলো প্রত্যেকটাতেই মূর্ধন্য স হবে। যেমন ষষ্ঠ, ষষ্ঠ বা ষষ্ঠ ট রয়েছে বা ঠ যুক্ত করে দিলেও মূর্ধন্যস্বই হবে, এখানে দন্তস্ব বা তালব্য হবে না। কিংবা আরেকটা উদাহরণ যদি দিই, তোমার কষ্ট, নষ্ট, ষষ্ঠাঙ্গ, এই ধরনের যতগুলো শব্দ রয়েছে প্রত্যেকটা শব্দে যেহেতু ট বর্গের সে বর্ণ রয়েছে তখন সেখানে মূর্ধন্যস্বই হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ এই তৎসম শব্দগুলো ছাড়া বিদেশি যেসব শব্দ আমরা স্বয়ের উচ্চারণ দিয়ে লিখে থাকি সেগুলো প্রত্যেকটাতেই দন্তস্ব হবে। যেমন স্ট্যান্ড যদি লিখি, ট বর্গ রয়েছে, সাধারণত নিয়ম অনুসারে ট বর্গ থাকলে মূর্ধন্য স হওয়া উচিত, কিন্তু স্ট্যান্ড শব্দটি যেহেতু বিদেশি শব্দ সেখানে তোমার ট বর্গ থাকা সত্ত্বেও দন্তস্ব দিয়েই লিখতে লাগবে। অতএব বিদেশি শব্দ যেগুলোকে আনা হবে সেই শব্দগুলোর স দন্তস্ব দিয়েই লিখতে লাগবে। যেমন উচ্চারণ হিসেবে আমরা আরেকটা বলতে পারি স্টেশন, ঠিক একইভাবে তোমার এই দন্তস্বই ব্যবহার করতে হবে। কিংবা খ্রিস্টাব্দ যদি আমরা করি, এখন খ্রিস্টাব্দ এরকম করে লেখা হয়ে থাকে দন্তস্বয় টয় আকার হয়ে থাকবে। ওকে, ঠিক আছে। এই কয়েকটা নিয়মই সাধারণত জেনে রাখতে লাগবে। এই নিয়মগুলো সরাসরি প্রশ্নে আসবে না, শুদ্ধ অশুদ্ধির নির্ণয়ের ক্ষেত্রে বা নির্ণয়ের দিক থেকেই আসতে পারে। দুই একটা উদাহরণ দিই। শাসন, দুটার মধ্যে কোনটা সঠিক হবে? দন্তস্বটা এখানে। বেশ, এখানে দেখো আকার রয়েছে, আমরা জানি আকার ভিন্ন, আকার অ বা আকার ভিন্ন অন্য স্বরবর্ণ যদি থাকে তারপরে মূর্ধন্য স হয়, কিন্তু এখানে আকার রয়েছে অতএব এখানে দন্তস্বই হবে, এটা হবে
ভুল। বেশ। আচ্ছা, একটা আলাদাভাবে দিই, পরিচিত শব্দ। কোনটা রাইট হবে? ঠিক। বেশ, ঠিক একইভাবে আমরা দেখলাম অ বা আকার ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ রয়েছে, অতএব এখানে তাহলে মূর্ধন্য ষ হবে, এটা ভুল হবে। বেশ। আচ্ছা, একটু দিলাম, কঠিন দিলাম। নিষ্ক্রিয়, আর একটা নিষ্ক্রিয়, কোনটা রাইট হবে? নিচেরটা, দ্বিতীয়টা। ঠিক। দেখো এখানে অ বা আকার ভিন্ন হ্রস্বইকার রয়েছে মূর্ধন্যাস্য এর আগে, সেই জায়গায় আমরা এখানে এটা মূর্ধন্যাস্য ব্যবহার করব, এখানে দন্তাস্য হবে না। ঠিক আছে, দেখো আমরা এই কয়েকটাই আলোচনা করলাম, এর বাইরে তেমনটা নিয়ম নীতি খাটে না। বলো। কোনটার উদাহরণ একবার বলো তো। একক শব্দযুক্ত যেটা ছিল, একক শব্দযুক্ত যেটা উষ্ণ। আচ্ছা, ওইটা তো মূর্ধন্যস্বর পরের কি মূর্ধন্য হয় সেটা বলেছিলাম। কেউ একটু রিপিট করে দাও তো। কি উদাহরণ দিয়েছিলাম একবার করো। ও, ভূমির স্যাদ। আচ্ছা আচ্ছা, গুড, মনে পড়েছে, ঠিক আছে। মানে স্যাদ একটা প্রত্যয়ের নাম, হ্যাঁ। এই স্যাদ প্রত্যয়টা সাধারণত পতিত অর্থে ব্যবহার হয়ে থাকে। তো এমন কতগুলো শব্দ, প্রত্যয় যেহেতু নতুন শব্দ গঠন করে, আমি স্যাদ প্রত্যয়ের সঙ্গে একটা শব্দ যুক্ত করে দিলাম, ভূমির স্যাদ। ভূমি দিয়ে ভূমির স্যাদ, মানে ভূমিতে পড়ে যাওয়া। তো ভূমির স্যাদ যখন দিলাম, আমাদের নিয়ম অনুসারে এটা সংস্কৃত যেহেতু প্রত্যয়, সংস্কৃত প্রত্যয় হলে সাধারণত সংস্কৃত বা তৎসম শব্দে এখানে মূর্ধন্য হওয়া উচিত। কিংবা অ বা আ, অ বা আ বাদে ই একটা ইয়ে রয়েছে, স্বরবর্ণ রয়েছে, এখানেও মূর্ধন্যটা হওয়া উচিত নিয়ম অনুসারে। কিন্তু স্যাৎ প্রত্যয়ে সেই দন্তস্বটা পরিবর্তন হয় না, এটা দন্তস্বই থেকে যায়। এগুলো একটু কনফিউশনাল ভাবে পরীক্ষায় দিয়ে দেয়। তো যে আমরা তো নিয়ম অনুসারে জেনেছি যে অ বা আ কার বাদে যদি অন্য কোনো স্বরবর্ণ হয়, তারপরের স্বটা মূর্ধন্যস্ব হয়। এখানে আমরা দেখছি যে ময়ের পরে হ্রস্বই রয়েছে, মানে অ বা আয়ের পরিবর্তে অন্য স্বরবর্ণ রয়েছে, তাহলে অবশ্যই এটা মূর্ধন্যস্ব হওয়া দরকার। তাহলে সেই অনুসারে শব্দটা এরকম হওয়া দরকার, ভূমি স্যাৎ শয় জফলা খণ্ডত, কিন্তু এটা লিখলে ভুল হবে। এখানে এই কারণে বলে দেওয়া হয়েছে যে স্যাৎ প্রত্যয়যুক্ত যে কোনো শব্দের দন্তস্বটা সবসময় দন্তস্বই থেকে থেকে যায়, মূর্ধন্যস্ব হয় না। যেমন আরেকটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যেমন ধুলোই ব্যবহার, ধুলির স্বাদ। হুম, ধূলি স্বাদ, ঠিক একইভাবে এটা ধূলির সঙ্গে স্যাদ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমরা এখানে দেখছি হ্রস্বই রয়েছে, অ বা আ কোনো আহ, কার চিহ্ন নেই বা স্বরবর্ণ নেই, অন্য ভিন্ন স্বরবর্ণ রয়েছে। তাহলে নিয়ম অনুসারে পরের স্বটা অবশ্যই মূর্ধন্য স হওয়া দরকার, কিন্তু এখানে স্যাদ প্রত্যয় যুক্ত হওয়ার কারণে দন্তস্বই থেকে গেছে, মূর্ধন্য স হবে না। ওকে, ক্লিয়ার হয়েছে? বেশ, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে এখান থেকে?